বাংলাদেশ যখন আজ হংকং এর সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল, তখন ভারতীয় দলের সামনে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার যে রাস্তা সেটা আরো প্রশস্ত হয়েছিল। ভারতের সামনে একটা দরজা খুলে গেছিল। হংকং পয়েন্ট লুজ করেছে, এবার এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। সিঙ্গাপুরের কাছে ভারত হেরেই গেল। সুযোগ কাজে লাগানো তো দূরের কথা, মানে ব্যাপারটা এরকম যে ভাই কারুর দয়ায় আমরা কোয়ালিফাই করব না, হেরে যাব তাও ভালো। একই দিনে ভারত এবং বাংলাদেশ দুটো দলই এফসি এশিয়ান কাপের মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেছে। কিন্তু তারপরও বলে না যে বিদায়ের বার্তার মাঝেও কিছু আশার আলো থাকে। বাংলাদেশের জন্য আমি বলতে পারি, বাংলাদেশের বর্তমানে যে দলটা রয়েছে যথেষ্ট ভালো পারফর্ম করছে। বিশেষ করে শেষ দিকে তারা যে পাসিং ফুটবল খেলেছে, খুব ভালো ফুটবল। তারা যদি কোচ বদল করতে পারে, বর্তমানে যে কোচ রয়েছেন তার ট্যাকটিক্স কিছুই বোঝা যায় না, খুব ইগো রয়েছে তার মধ্যে এবং টিমের প্লেয়ারদের নিয়ে এমন কিছু অদল বদল করেন যেটা মেনে নেওয়া যায় না। সুতরাং সেই কোচ যদি বদলে যান, যদি ওই বাংলাদেশের যে সিন্ডিকেট রয়েছে সেটা যদি ভেঙে যায়, এই বাংলাদেশ দল কিন্তু অ্যাকচুয়ালি এই ভবিষ্যতের আশার আলো বেশ ভালো মতনই দেখাচ্ছে। আর ভারতীয় দলের যদি আশার আলো খুঁজতে বসি, তাহলে টর্চে 1000টা ব্যাটারি ঢোকালেও আলো জ্বলবে না। ভারতীয় ফুটবল দলের জন্য বেস্ট কি হতে পারে জানেন? একজন ভারতীয় সমর্থক হিসেবে আমি বলছি, সেটা হলো ফুটবলটা খেলা বন্ধ করে দেওয়া। এর থেকে সহজ সলিউশন আমি অন্তত দিতে পারছি না। আমাদের যে সিনিয়র দল, তারা দিনের পর দিন যে পারফরমেন্স করে চলেছেন তার কোনো সলিউশন হয় না। সেখান থেকে ভালো পারফরমেন্স করার কোনো উপায় হয় না। আপনি কোচ বদল করুন, প্লেয়ার বদল করুন, যা খুশি করুন, কোনো একটা মানে অদ্ভুত অভিশাপ যেন ভারতীয় ফুটবলকে কেউ দিয়ে গেছেন যে তোমরা উন্নতি করবে না, তোমরা বয়স ভিত্তিক লেভেলে আন্ডার-17, আন্ডার-20, আন্ডার-23 ভালো খেলবে, কিন্তু সিনিয়র দল না ভাই, ওটা তোমার দ্বারা হবে না। বিশ্বকাপে খেলার স্বপ্ন ওইসব দেখো না, চুপচাপ ঘুমাও, ভালো স্বপ্ন দেখো, কিন্তু বিশ্বকাপের স্বপ্ন দেখো না। এই হলো ভারতীয় দলের অবস্থা। আজ প্রথমে হংকং এবং বাংলাদেশ ম্যাচটা দেখলাম। প্রথমার্ধে বাংলাদেশও খুব একটা ভালো ফুটবল খেলেনি, তার পিছনে অবশ্যই কোচের যে ট্যাকটিক্স যেটা আমি বললাম। তবে দ্বিতীয়ার্ধে লাস্ট 15, 20, 25 মিনিট তারা যে ফুটবলটা খেলেছে, পারফেক্ট ফুটবল। সেই ফুটবলটা আজ যদি সেরকম টাইপের ফুটবল ভারত খেলতে পারতো, ভারত খেলেছে, খারাপ খেলেনি, কিন্তু ওই যে যেদিন ডিফেন্স ভালো খেলে সেদিন অ্যাটাকাররা পুরো ডুবিয়ে দিয়ে আসেন। যেদিন অ্যাটাক ভালো হয়, যেদিন গোলের চেষ্টা করেন প্লেয়াররা, সেদিন ডিফেন্স এত জঘন্য গোল খায় যে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়। এই হলো অবস্থা। চলুন ম্যাচ দুটো সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি। দেখুন, ভারতীয় ফুটবল নিয়ে আমার আলোচনা করতে আর ভালো লাগে না, এরকম একটা ব্যাপার চলে এসেছে। মানে আমি আলোচনা করতে চাই, বাট কি বলবো, এই হলো সিচুয়েশন। কি বলবো, ওই এক জিনিস, রোজ রোজ এক জিনিস। আপনাদের একটা ছোট্ট তথ্য মনে করিয়ে দিই, এই যে এফসি এশিয়ান কাপের জন্য আমরা কোয়ালিফাই করার জন্য লড়ছি না, আমরা কিন্তু এই টুর্নামেন্টের হোস্ট ছিলাম শুরুতে। আমাদের এই ভারতে এশিয়ান কাপ আয়োজিত হওয়ার কথা ছিল, পরে আমরা হোস্টের পদ থেকে নামটা সরিয়ে নিলাম, তারপরে সৌদি আরবের কাছে এই টুর্নামেন্টের হোস্টিং রাইটস চলে গেছে এবং তারপরে আমরা এই টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য লড়লাম, কিন্তু পারলাম না। অর্থাৎ ভারত এফসি এশিয়ান কাপ খেলতে পারবে না, অথচ আমরা হোস্ট হিসেবে এই টুর্নামেন্টটা খেলতে পারতাম। তার মানে বুঝতে পারছেন, কোচ, প্লেয়ার সবকিছু থেকে শুরু করে আমাদের ফেডারেশনে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কতটা, কি বলবো, তাদের সম্পর্কে কি শব্দ ব্যবহার করবো আমার তাই জানি না। আমার সত্যি খুব বিরক্তি লাগে আজকাল। বাংলাদেশের ম্যাচ সম্পর্কে বলি। বাংলাদেশ বনাম হংকং যে ম্যাচটা দেখলাম, হংকং তাদের ঘরের মাঠে দারুণ, মানে একটা আলাদা পরিবেশ তৈরি করে ফেলে না, যেখান থেকে যে কোনো দল ম্যাচ জিতে ফিরতে তাদের যথেষ্ট বেগ পেতে হয় যাকে বলে। এবং প্রথম দিকে পরিষ্কার বোঝাই যাচ্ছিল, ইভেন আগের দিন ওই যে এভারটন বা জুনিনহোর মতো যে সমস্ত প্লেয়াররা রয়েছেন, রাফায়েল মার্কিস আগের দিন তো হ্যাট্রিক করেছেন, তো এই টাইপের প্লেয়াররা যথেষ্ট ট্যালেন্টেড ফুটবলার। এবং হংকং যেভাবে বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসছে, তাদের অরিজিন প্লেয়ারদের নিয়ে আসছে, হংকং কিন্তু যথেষ্ট টাফ একটা টিম হয়ে উঠেছে রিসেন্ট টাইমে। ফিফা র্যাঙ্কিং বাদ দিন, ফিফা র্যাঙ্কিং বর্তমানে মানে এশিয়ার দলগুলোর ক্ষেত্রে নামেই ফিফা র্যাঙ্কিং রয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম দেশগুলো কিন্তু ওই তাদের অরিজিন ফুটবলারদের আনা ট্রাই করছে। শ্রীলঙ্কা থেকে শুরু করে হংকং, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, তারা নিজেরাও। সুতরাং এই প্রবাসী ফুটবলারদের আগমনে দলগুলোর কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটেছে, এইটুকুনি বলতে পারি। সুতরাং হংকং একটা দারুণ পরিবেশ তৈরি করেছিল অবশ্যই, এবং তার মাঝে শেষ কয়েক মিনিট বাংলাদেশ যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলেছে তার জন্য অবশ্যই একটা হাততালি দিতে হচ্ছে। এবং এই যে আশার আলো, ওইটাই তো আশার আলো, ঠিক ওই জায়গাটাই তো আশার আলো, যে একটা হংকংয়ের এরকম একটা প্রায় 45-50 হাজার দর্শকদের মাঝে এরকম ভাবে আর কি জাস্ট পাসিং ফুটবল খেলা। দেখুন, অনেকে অতিরিক্ত আবেগ
প্রবণ হয়ে বলছেন যে এটা তো পুরো একদম ব্রাজিল আর্জেন্টিনার মতন, অত তুলনা করে লাভ নেই। আপনি মানে নিজের দলের অন্য প্লেয়ারদের স্ট্যান্ডার্ড দেখুন এবং বাকি যে সমস্ত প্লেয়াররা লাস্টের দিকে পাসিং ফুটবলটা খেলছেন তাদের স্ট্যান্ডার্ড দেখুন। আপনি হংকংয়ের বিপক্ষে প্রথমার্ধে যে খেলাটা খেলেছেন তার সাথে দ্বিতীয়ার্ধের ওই শেষ 20-25 মিনিটের তুলনা করুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে ওই জাস্ট কয়েকজন প্লেয়ারের আগমনে এবং পাসিং ফুটবল খেলতে গিয়ে। দারুণ খেলেছে লাস্টের দিকে, অ্যাকচুয়ালি যেভাবে অ্যাটাকগুলো হচ্ছিল, অ্যাকচুয়ালি বাংলাদেশের ম্যাচটা জেতার কথা। ফাহমিদুল যদি গোলটা দিতে পারতেন আলাদাই একটা গোল হতো, মানে ওখান থেকে আগেই একটা কামব্যাক হয়ে যেত, শেষ দিকে হয়তো একটা ম্যাচ উইনিং গোলও আসতে পারে। যাই হোক, শেষ দিকে ভালো অ্যাটাক হয়েছে, মানে বলে না যে সৎসঙ্গে নিম্নমানের প্লেয়াররাও ভালো খেলতে শুরু করে। যেমন আমি বলছি রাকিব, প্রথমত রাকিব খারাপ ফুটবলার নয়, কিন্তু রাকিব ওই তার পজিশন যেহেতু বারবার অদল বদল করা হয় সে কারণে ঠিক মানিয়ে নিতে পারেন না টিমের সঙ্গে। কিন্তু যখন একটা সেট অ্যাটাক হলো, আপনি দেখুন বাংলাদেশের যে পাসিং ফুটবলটা হচ্ছিল সেটা একটা ইউ টাইপের একটা হচ্ছিল, মানে মাঝমাঠ থেকে দুই উইং বরাবর আক্রমণগুলো হচ্ছিল, যেখানে বাঁ দিক থেকে ফাহমিদুল, তার নিচে ওইদিকে হামজা একটু নিচেই ছিলেন বলা যেতে পারে, হামজা, ওইদিকে শামিদ সোম, তারপর মোরসালিন, ঠিক আছে, তো নাকি মোরসালিনকে তুলে নেওয়া হয়েছিল পরের দিকে, মোরসালিন মেবি ছিলেন না, ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই, যাই হোক, আর ওইদিকে রাকিব ডান দিক থেকে, ঠিক আছে। তো এই যে একটা কম্বিনেশন তৈরি হয়েছিল, পাস কম্বিনেশন, ইভেন তার মাঝে দু একটা জায়গাতে ওই সাদউদ্দিন তারাও আর কি মোটামুটি ভালো ক্রস টস তুলে দিচ্ছিলেন। তো এই জিনিসটা আমি বলছি, তো এই জিনিসটা যখন তৈরি হলো, একটা কম্বিনেশন যখন তৈরি হলো, যখন প্রত্যেকে নিজস্ব পজিশনে গিয়ে ঠিক সেট পাস খেলতে শুরু করলেন, ক্রস তুলতে শুরু করলেন, তখন টিমটার চেহারাটা অ্যাকচুয়ালি বদলে গেল। ঠিক যে জিনিসটা সম্ভব হবে না, কোনোদিনও হবে না এবং আগেও সম্ভব হয়নি কোচের ভুলভাল ট্যাকটিক্স এবং ভুলভাল প্লেয়ার নামানোর কারণে। আপনি দেখুন আজকের ম্যাচে বাংলাদেশের ফার্স্ট হাফে দেখলাম জায়ানকে নামানো হয়েছে। প্রথমত যে লাইন আপটা দেওয়া হয়েছিল সেখানে জায়ান ডান দিকে ছিলেন, ওটা দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে ডান দিকে জায়ান কি করছেন, বাট দেখলাম পরে না, ডান দিকে না, তাকে বাদিকে রাখা হয়েছে, কিন্তু লেফট উইঙ্গার হিসেবে। এবার দেখুন আপনি যদি গোটা ম্যাচে জায়ানের পারফরমেন্স দেখেন খুব একটা ভালো নয়, এটা আপনাকে মানতে হবে। জায়ান সেরকম বল পাননি, তাকে দেখেও একটু মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত, তাকে তুলে নেওয়া হয়েছে এবং ওই জায়গাতে হয়তো সবাই যারা জাস্ট ফুটবল ম্যাচটুকু দেখেছে তারা হয়তো কোচের খুব একটা নিম্নমন্দ করবে না, কিন্তু আপনি যদি ম্যাচ রিড করতে পারেন, আপনি যদি আগের ম্যাচগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন একটা প্লেয়ারকে যদি তার নিজস্ব পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়, যে প্লেয়ারটা বল কন্ট্রোল করতে পারে তাকে যদি বল সাপ্লাই দেওয়ার মতন কেউ না থাকে তাহলে সে প্লেয়ারটা ভালো খেলবে কি করে। জায়ান আগের ম্যাচে বা জায়ানকে আমি যতগুলো ম্যাচ দেখেছি তিনি লেফট ব্যাক বরাবর খেলেন, যিনি সেখান থেকে ওভারল্যাপ করে উপরে ওঠেন, সেখান থেকে ক্রস মারান, দ্যাটস ইট। এক্ষেত্রে জায়ানকে পাঠিয়ে দেওয়া হলো সোজা উইংয়ে, যেখানে তার উদ্দেশ্যে বল আসবে, তারপরে তাকে বাকি যা করার করতে হবে। ওই জায়গা থেকে তিনি কিন্তু নিচে নামছিলেন না, তিনি নেমে খেলতে পারতেন, বাট মেবি সেই নির্দেশ তাকে দেওয়া হয়নি। তিনি ওই জায়গাতেই দাঁড়িয়েছিলেন, মাঝে মাঝে নামছিলেন কিন্তু ম্যাক্সিমাম টাইমে উঠে যাচ্ছিলেন। বাঁ দিক থেকে প্লেয়াররা বল সাপ্লাইয়ের যে ব্যাপারটা সেটাই হচ্ছিল না। যখন জায়ান আহমেদ বাংলাদেশের আন্ডার-23 টিমে খেলছিলেন, বাঁ দিক থেকে যেভাবে তিনি অপারেট করছিলেন পারফেক্ট, ওই জায়গাতে মোরসালিন বা ওই জায়গাতে ফাহমিদুল থাকলে তাদের মধ্যে যে ছোটখাটো পাস খেলে বক্সের মধ্যে মানে বক্সের মধ্যে ঢোকানো, আবার বক্সের বাইরে থেকে যে ক্রসগুলো তোলা যেটা জায়ান করতে পারেন, সেই জিনিসটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল ফার্স্ট হাফে। জায়ানকে লেফট উইংয়ে পাঠিয়ে তার ওই যে আক্রমণের যে একটা ব্যাপার থাকে সেটাই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের অ্যাটাকগুলো জায়ান কিন্তু লেফট ব্যাক থেকে শুরু করতেন, নিচ থেকে বলটা নিয়ে উঠতেন, সেখান থেকে ঢুকে ক্রস তুলতেন, কিন্তু তিনি যদি উইংয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন যে কখন একটা বল আসবে, কখন ক্রস তোলার মতো সিচুয়েশন, তাহলে কিন্তু মুশকিল। আর জায়ান প্রচুর অভিজ্ঞ প্লেয়ার নন যে একদম নেমে এসে একদম প্রপার কন্ট্রোল করবেন বল। তিনি নিজস্ব পজিশন থেকে যখনই সরে গেলেন তখন আর ঠিক জমলো না। এটা তো আর কোনো বড় মাপের দল নয় বা বড় মাপের প্লেয়াররা নেই লেফট ব্যাকে যেখান থেকে তিনি অনবরত বল পাবেন, সেটা হচ্ছিল না। কিন্তু যেটা হতে পারতো সেটা হলো সেকেন্ড হাফে ফাহমিদুলকে নামিয়ে জায়ানের জায়গাতে পাঠানো এবং জায়ানকে লেফট ব্যাকে নামিয়ে আনা, যেখান থেকে আবার বাদিক থেকে প্রচুর অ্যাটাক হতে পারতো, কিন্তু সেই জায়গাটাই কোচ বন্ধ করে দিলে, তিনি জায়ানকে বসালেন, ফাহমিদুলকে নামালেন। তার মানে ভাবুন, এবার এইরকম ট্যাকটিক্স যদি কোনো কোচ অ্যাপ্লাই করেন তাহলে সেই টিমটা কি পারফর্ম করবে এবং সেই টিমের রেজাল্ট এরকমই হবে। ফার্স্ট হাফে যেটা হয়েছে সেটা হলো প্রপার প্লেয়ার ছিলেন না প্রপার জায়গাতে, এটাই হলো ব্যাপার। এমনিতেই নাম্বার 9 নেই তাদের, ভারতেরও সেম অবস্থা। সুনীল ছেত্রী এখন আছেন, বাট সুনীল ছেত্রী সেই ব্যাপারটা আর নেই। সুনীল ছেত্রী যখন থাকবে না তখন তার জায়গায় কে নাম্বার 9-এ খেলবেন আমি অন্তত জানি না। বিগত 3-4 মাসে তো অনেক প্লেয়ার দেখলাম, ফারুক থেকে শুরু করে ইরফান, বিক্রম প্রতাপ, হ্যাঁ
কেউ জমছেন না, কেউ পারছেনই না ওই জায়গাতে, কেউ পারছে না, কেউ না। গোল দেওয়ার প্লেয়ারের অভাব। এই এশিয়ান কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে সবচেয়ে কম গোল ভারত দিয়েছে। আগের দিন ওই রহিম আলী একটা গিফটেড বল থেকে গোল করেছেন, আজ ছাংতে একটা ভালো গোল দিয়েছে। তো এই হলো অবস্থা, আমাদের গোল দেওয়ার লোক নেই। বাংলাদেশেরও সেম, নাম্বার 9 নেই। রাকিবকে কখনো রাইট উইংয়ে, কখনো সিঙ্গেল স্ট্রাইকারে পাঠানো হচ্ছে, কখনো দুজন স্ট্রাইকার রেখে একদিকে ফাহমিদুল, একদিকে কি হচ্ছে ভগবান জানে। তো এরকম প্লেয়ার যখন টিমে না থাকে, তারপরও যখন টিমের বেস্ট প্লেয়ারদের ঠিকঠাক ব্যবহার না করা যায়, মানে এমন কি কোনো ব্যাপার আছে যে ওই ক্লাব ফুটবলে হয় না, মানে আমাদের ভারতে যে ব্যাপারটা আছে 5 জন বিদেশি, 6 জন বিদেশি, 4 জন বিদেশি ম্যাক্সিমাম, তার বেশি হবে না। তো ব্যাপারটা কি সেরকম যে এতজন প্রবাসী ফুটবলারকে আমি খেলাতে পারবো? জায়ান খেলছেন তাহলে ফাহমিদুল খেলবেন না, ফাহমিদুল খেলছেন তাহলে জায়ানকে বসিয়ে দাও, মানে ব্যাপারটা কি এরকম? একসাথে খেলাতে কি সমস্যা আমি জানি না। যাই হোক, স্টিল বাংলাদেশ শেষ দিকে দারুণ ফুটবল খেলেছে, যেটা অ্যাকচুয়ালি মানে যেটা অ্যাপ্রিসিয়েট করতে হয় সেটা করতে হয়। প্রথম দিকে তাদের ঠিক তালমিল হচ্ছিল না। ইভেন হামজা চৌধুরী আজকে সেই, তাকেও দেখো মনে হচ্ছিল তিনি এই টিমের বাকি প্লেয়ারদের পারফরমেন্সে নিজের উপরও যেন আর ভরসা করতে পারছে না, যে আমি একাই এফোর্ট দিয়ে যাব, বাকিরা তো কি করছে দেখতেই তো পারছেন। সাদউদ্দিন প্রথম হাফে তাকে তো মাঠে খুঁজেই পেলাম না আমি। মাঝে মাঝে দেখা যাচ্ছিল হাতাটা তুলে দৌড়াচ্ছেন, কখনো ডান দিকে চলে যাচ্ছে, কখনো মিডফিল্ডে। তার পজিশনটা কি? সাদউদ্দিন তো বাদিকে খেলেন, আজকে তো বাদিকে খেলছিলেন না। লেফট ব্যাকে আজকে ওই সাকিল আহাত তপু সামথিং, তপু তিনি খেলছিলেন। তাহলে সাদউদ্দিনের পজিশনটা কি? কখনো মাঝে চলে আসছেন, কখনো মাঝখানে এদিক ওদিক বলের জন্য দৌড়াচ্ছেন, কখনো ডান দিক থেকে ক্রস তুলছেন। তার পজিশনটা কি? এটাই হলো প্রশ্ন। তাহলে কোনো প্লেয়ারের যদি নির্দিষ্ট পজিশন না থাকে, কোনো একটা প্রপার ফরমেশন যদি না থাকে, সেই টিম ক্লিক করবে কি করে? সুতরাং বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা এটাই হওয়া উচিত যে কোচ বদল করো, কোচের আন্ডারে যারা রয়েছেন তাদের বদলাও। কারণ কি বলুন তো, শুধুমাত্র কোচ ছড়লে হয় না। কোচ তার ওই কি বলবো ইগোয়েস্টিক যে সমস্ত সিদ্ধান্তগুলো তিনি তার আর কি সবার মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন, চেলা চামুন্ডাদের মধ্যে যাকে বলে। সুতরাং হবে না, পুরো কোচিং প্যানেলটাকেই বদলে নতুন একটা কোচিং প্যানেল আনতে হবে যারা এই টিমের প্লেয়ারদের ঠিকভাবে ম্যানেজ করতে পারবে। প্লাস কি বলুন তো, এই সাউথ এশিয়ান কান্ট্রিতে প্রাক্তন ফুটবলার, ম্যানেজমেন্ট বা বোর্ডে যারা থাকেন, ফেডারেশনে যারা থাকেন, তাদের মধ্যে প্রচুর একটা মানে কি বলবো একটা আলাদা ইয়ে থাকে। আমি মানে প্রত্যেকে নিজেকে বিশাল বড় কিছু মনে করেন, এটা ফ্যাক্ট। তো সেই জিনিসগুলো না ভাঙলে অ্যাকচুয়ালি উন্নতি হওয়া সম্ভব নয়। ঠিক আছে, শ্রীলঙ্কার ফুটবলের কথা আমি যদি বলি, শ্রীলঙ্কার ফুটবলে আজকে শ্রীলঙ্কা হেরেছে অ্যাকচুয়ালি তুর্কমেনিস্তানের কাছে। তারা ভালো খেলছিল কিন্তু আজকে জিততে পারেনি। বাট স্টিল আমি বলতে পারি শ্রীলঙ্কান ফুটবলের ফেডারেশন যেভাবে তৎপরতা দেখিয়ে প্রবাসী ফুটবলারদের এনেছে, শুধুমাত্র তাদেরকেই নামাচ্ছে কারণ তারা স্বদেশি ফুটবলারদের থেকে বেটার। সেই মনোভাবটা যতক্ষণ না পর্যন্ত ভারত বা বাংলাদেশের কারোর মধ্যে আসবে, ম্যানেজমেন্ট বা ফেডারেশনের মধ্যে আসবে, ততক্ষণ হবে না। ভারতের তো আরোই সমস্যা, আমাদের কাছে কোনো কি বলবো দ্বৈত নাগরিকত্ব যেহেতু নেই, কোনো অরিজিন প্লেয়ার বা কিছুই আপাতত আসার কোনো সম্ভাবনা দেখছি না। তার মাঝে এরকম বাজে পারফরমেন্স, হেরে যাচ্ছি, ঘরের মাঠে হারছি, এক গোল এগিয়ে গিয়েও হেরে যাচ্ছি। সিঙ্গাপুর তারা অনেক পিছিয়ে থাকা দল, স্টিল আমি বলছি র্যাঙ্কিং অ্যাকচুয়ালি ম্যাটার করে না, তাও হেরে যাচ্ছি। সুতরাং আর কত নিচে নেওয়া বাকি? এর থেকে নিচে হতে পারে ফিফা ব্যান করে দিল, সেটাও আমরা দেখে নিয়েছি বিগত কয়েক বছরের মধ্যে। তাহলে আর কি বাকি আছে বলে? উন্নতি কিভাবে হবে? সুতরাং যতক্ষণ না পর্যন্ত পুরো সিস্টেমটা বদলাবে, উন্নতির কোনো মানে কিছুই নেই। ভারতের যে মানে বয়স ভিত্তিক দল যেগুলো খেলছে তাদের যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। গতকাল ইন্দোনেশিয়ার সাথে ভারত 1-1 ড্র করেছে, তার আগে ইন্দোনেশিয়াকে ভারত হারিয়েছিল। ভারতের আন্ডার 17 দল চীনকে হারিয়েছে কয়েকদিন আগে। ভারতের আন্ডার 17 উইমেন্স টিম যেটা, তারা গতকাল কিরগিজস্তানকে হারিয়েছে এফসি কোয়ালিফায়ারে, উইমেন্স আন্ডার 17 এফসি কোয়ালিফায়ার। তাহলে আমাদের বয়সভিত্তিক দল ভালো পারফরমেন্স করছে, কিন্তু আমাদের এই সিনিয়র দল, বিশেষ করে সিনিয়র মেন্স টিম, তারা কি পারফরমেন্স করছে? উইমেন্স টিম ভালো খেলছে, যারা ভালো খেলছে তারা ভালো খেলছে, যারা খারাপ খেলছে একমাত্র ভারতের মেন্স টিম, বাকি সবাই ভালো ভারতের মেন্স টিম। এবং যখনই আন্ডার 23 প্লেয়াররা মেন্স টিমে আসবেন, সামহাও কিভাবে তারাও যেন একটা ছোঁয়াচে রোগের মতন তারাও খারাপ খেলতে শুরু করবেন। এই হলো সমস্যা। এর সমাধান অনেক রয়েছে, লিখে লিখে প্রত্যেকটা পয়েন্ট বার করতে হয়, কিন্তু আলটিমেটলি এর সমাধান বেরোচ্ছে না। সুতরাং আর কিছু বলারও নেই, তাই না? যাই হোক, হংকং সিঙ্গাপুর, হংকংই এগিয়ে আছে আমার মতে, বেটার পারফরমেন্স করছে হংকং। বাট সিঙ্গাপুর আজকে ভারতের এগেনস্টে যেভাবে ম্যাচটা বার করে নিয়ে গেল, মানে কষ্ট লাগছে দেখে, আর কি বলবো।
অনেকে বলতে পারেন যে ভারতের তো দর্শকই নেই, ভারতের হোম ম্যাচ দর্শকই নেই। ঠিক আছে, একদম পারফেক্ট, ভারতীয় ফুটবলারদের জন্য এটাই জবাব দেওয়া উচিত, কাউকে আসতে হবে না মাঠে। কি হবে এই পারফরমেন্স দেখার জন্য? লোকে কেন আসবে? এই পারফরমেন্স লোকে টাকা খরচা করে দেখবেও না। এই হলো পারফরমেন্স। কি বলবো, এর উন্নতি কি, এর সমাধান কি বলুন, আপনারা বলুন।